বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইয়ুম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আবু মো ফারুক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা যাবার আগে প্রতিদিনের মতো যে সংবাদপত্রগুলো সকালে আপনাদের হাতে পৌঁছবে সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেই। যুগান্তর, তত্ত্বাবধায়ক হতে হবে এমন নয়, নিরপেক্ষ নির্বাচন চাই খালেদা। নামেই জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। ছাত্রলীগের সম্মেলনে শেখ হাসিনা, আদর্শ বিচ্যুত ও ভাবমূর্তি নষ্ট করা চলবে না। ভোরের কাগজ, আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে আবারও উদ্বেগে বাংলাদেশ, দিল্লিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি ঢাকা। মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে ডিসি সম্মেলন। জাতীয় সম্মেলনে শেখ হাসিনা, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বাংলাদেশ প্রতিদিন, উদ্ধার হয়নি হলমার্কের টাকা, ৩ বছরেও সমাধান নেই বড় অর্থ কেলেঙ্কারির। ভাবমূর্তি নষ্ট করা চলবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী। ছাত্রলীগের নেতৃত্বে আসছেন কারা? মানবকণ্ঠ, কাউন্সিলের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। শনাক্ত ৭ খুনি কোথায়? ব্লগার লেখক অভিজিৎ হত্যাকাণ্ডের ৫ মাস। মুস্তাফিজের আরেকটি বিশ্ব রেকর্ড। ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। কেন্দ্রীয় কমিটির নেতা না হওয়ায় দুঃখ প্রধানমন্ত্রীর। যায় দিন, সিএনজির জুলুম আর কতদিন? যাত্রীরা অসহায়, সরকার নির্বিকার। ক্ষুব্ধ হলেও পদ ও সুবিধা ছাড়তে নারাজ এরশাদ। বণিক বার্তা, প্রবাসীদের পাঠানো অর্থ আত্মসাৎ, এনসিসি ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত। বৃষ্টির জয়ে ড্রয়ের অতৃপ্তি। সকালের খবর, ছাত্রলীগের নতুন নেতৃত্ব, সিন্ডিকেটের দাপটে নির্বাচনই হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরলেন খালেদা জিয়া। সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করবে না। আমাদের সময়, বয়সের ভারে ৫ মন্ত্রী। ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নির্দেশ। আলোকিত বাংলাদেশ, সম্মেলন শুরু, ভোট আজ। ক্লিন নেতৃত্বের খোঁজে ছাত্রলীগ। মানব জমিন, ছাত্রলীগের সম্মেলনে হাসিনা, ভাবমূর্তি নষ্ট করা চলবে না। মুস্তাফিজের বিশ্ব রেকর্ড। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন। আজকের পত্রিকা, আগের মর্যাদা দাবি করবেন ডিসিরা। হাঁড়িতে রেখে শিশুর হাড় বাঁকা করা হয়। ম্যাচটা আমরা জিততে পারতাম। কালবেলা, ভাবমূর্তি নষ্ট করা চলবে না, নিয়মিত ছাত্র ও মেধাবী থেকে নেতৃত্ব নির্বাচনের তাগিদ হাসিনার। পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ দেবে বিশ্ব ব্যাংক। টাইগারদের দাপট, বই ড্রতে গড়ালো চট্টগ্রাম টেস্ট, 2 ফরম্যাটেই সেরা মুস্তাফিজ। দৈনিক নবচেতনা, ছাত্রদের মধ্য থেকে নেতা নির্বাচিত করতে হবে, ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। দি ইন্ডিপেন্ডেন্ট, ইকোনমিক সলভেন্সি, প্রোগ্রেস মার্জিনাল, 4.6% হাউসহোল্ড সলভেন্ট ইন 11 ইয়ার্স ফাইন্ডস বিবিএস। এই ছিল সংবাদপত্রগুলো শিরোনাম, এবং একটি শিরোনাম বা একটি সংবাদ প্রত্যেকটি সংবাদপত্র যথেষ্ট গুরুত্ব দিয়ে ছেপেছে। সেটি হলো ছাত্রলীগের যে সম্মেলন হলো ২৮তম জাতীয় সম্মেলন, এবং এর একটি কারণ হচ্ছে ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, বাঙালির যে অর্জন, সে অর্জনের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্তি সেই শুরু থেকেই। আমরা যদি দেখি যে বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছিল সেই ৪৭-এ, মানে দেশ বিভাগের পরে, তার অব্যবহিত পরেই ছাত্রলীগের জন্ম, এবং সেই ছাত্রলীগ ২৮তম জাতীয় সম্মেলন হলো। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু নির্দেশ দিয়েছেন। কি মনে হচ্ছে? আপনি তো আজকে গতকাল সেখানে ছিলেন।
ছাত্রলীগ তো আওয়ামী লীগের আগের জন্ম, এবং বাংলাদেশের যদি আমরা অভ্যুদয় বলি এবং ইনসেপশন, তা ছাত্রলীগের কারণে হয়েছে, এবং ভাষার আন্দোলন সেটা হয়েছে। সব কিছু মিলে সেটা একটা অতীতের কথা। অতীত তো বর্তমানের, অতীতের ফসলই বর্তমান। তো ছাত্রলীগ ওই রকম এক ধাপ এগিয়েই চিন্তায় থাকে এবং কর্মকাণ্ডে থাকে। আজকের যে সম্মেলন সেটা নতুন বাস্তবতা, নতুন বিশ্ব বাস্তবতা, দেশীয় বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতায় ছাত্রলীগের এই সম্মেলন। এই সম্মেলনকে অবশ্যই গুরুত্ব দেওয়ার কথা, কারণ প্রতিটি গণমাধ্যমেই এই বিষয়গুলো এসেছে এবং প্রত্যেকটি ইলেকট্রনিক্স মিডিয়া এসেছে। ছাত্রলীগ এই সম্মেলনের মধ্য দিয়ে এই জাতির কাছে তাদের অতীত ঘটনা যেরকম আছে, ভবিষ্যৎও প্রেজেন্ট করতে চায়। ছাত্রলীগ সকল সময় জাতির অগ্রগামী চিন্তার ধারক বাহক। বর্তমান নেতৃত্বে ভাবমূর্তির কথা বলেছেন, আমি বলি ছাত্রলীগ সকল সময় একটি সুন্দর অবস্থায় থাকে, কিন্তু বিভিন্ন সময় ছাত্রলীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আসে সেই অভিযোগগুলো যাতে না আসে। কিন্তু আমরা গণমাধ্যমের কাছে বলতে চাই, আজকে আরেক গণমাধ্যমে বলেছিলাম, বিটিভির একটি গাড়ি যদি রাস্তায় যায়, সেখানে যদি রাস্তায় একটি ব্যাঙ মারা যায় বিটিভির গাড়ির নিচে পড়ে, তাহলে বিটিভির দোষ কি? এরকম বাংলাদেশে অনেক ঘটনা আছে যেই ঘটনা ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে তাদের বদনাম করা হয়। কিন্তু ছাত্রলীগের অনেক কর্মকাণ্ড আছে যা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এবং দেখেছেন আজকে নির্বাচনের কথা বলা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্সের নির্বাচন আজকে যেটি হবে সেটি কিন্তু ছাত্রলীগ বাংলাদেশে প্রথম শুরু করেছে। তাদের জাতীয় কাউন্সিলে 2002 সালে প্রথম শুরু হয়। তারপর আমরা দেখি এটি একটি জাতীয় রাজনীতির বক্তব্য হয় যে এই ভোট বাংলাদেশের স্বচ্ছ ব্যালট বাক্সে দিতে হবে। সেটা দিয়েই কিন্তু বাংলাদেশের এই বর্তমান নির্বাচন প্রক্রিয়া। ফলে ছাত্রলীগের এই নতুন নেতৃত্ব শুধু নেতৃত্বই না, বাংলাদেশের জন্য মান উন্নয়নের এবং উন্নতির জন্য একটি বিশাল ব্যাপার। সেখানে এই রাজনীতি কেন দরকার? আজকে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, বিশ্বের অনেক দেশে একসময় ছাত্র রাজনীতি ছিল কিন্তু বর্তমানে নাই। সেখানে কি আছে? বর্তমানে ছাত্র সংসদ আছে। সে বলতে বলতে একটি কথা বলেছেন, এখন ওই সব দেশে ছেলেরা বেশি সেলফিশ হয়ে গিয়েছে, যেটা আমরা বলি বাংলাদেশে হইলে সেলফ কনসিয়াস হয়েছে। অবশ্যই সময়ের বাস্তবতায় তা হয়। তখন ছেলেদের এই সম্পৃক্ততা রাখার কি বিষয়? তখন এই রাজনীতির পাশাপাশি সবচেয়ে বড় কাজটা যেটা থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে এই নেতৃত্ব মূল স্রোতে রাখা। মূল স্রোত কি? বাংলাদেশ, আমি বাঙালি, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের সাথে থাকা। এইরকম একটি কনসেপ্টের জায়গায় দাঁড়িয়ে নতুন নেতৃত্ব বাংলাদেশকে একটি আধুনিক মানসম্মত দেশ হিসাবে গড়ে তোলার দিকে এগিয়ে যাবে, যেটি আমরা বলি 21 সালের ডিজিটাল বাংলাদেশ অলরেডি বাস্তবে রূপান্তরিত হয়েছে, এবং 41 সালের অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ সেটা হবে। স্যার, আপনার কাছে আসছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে থাকতে না পারার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। আপনি জানেন নিশ্চয়ই স্যার যে একসময় তিনি ইডেন কলেজের ভিপি ছিলেন, ছাত্রলীগের নেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং সেটি স্বাধীনতার আগে। তো এই যে তার আক্ষেপ, এবং ছাত্রলীগকে তিনি একেবারে নিজের প্রাণের সংগঠন মনে করেন, যেটি বঙ্গবন্ধুও মনে করতেন। বঙ্গবন্ধু তার যে আন্দোলন শুরু করেছিলেন, আন্দোলনের জন্য তিনিই কিন্তু ছাত্রলীগের উপর নানা দায়িত্ব দিয়েছিলেন তার জীবদ্দশায় এবং স্বাধীনতার আগে পরে বিভিন্ন সময়। আপনার মূল্যায়নটা স্যার জানতে চাই। আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি কেন্দ্রীয় নেতৃত্বে উনি আসতে পারেননি। এই বিষয়টি আমার মনে হয় যে ছাত্রলীগের সম্মেলনে নবীন যারা তরুণ তাদেরকে একটু উদ্দীপনা দেওয়ার জন্য, যে পদটি আসলে বড় বিষয় নয়, বিষয় হচ্ছে কতটুকু অবদান রাখা গেল দেশের জন্য, দেশের রাজনীতিতে কতটুকু পজিটিভ ভূমিকা রাখা গেল, সংগঠনের জন্য কি করা গেল। আসলে এটাই তো হওয়া উচিত। আমরা সবসময় দেখি যারা মহান ব্যক্তিত্ব, ইতিহাসে যারা নামকরা রাজনীতিবিদ হয়েছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন, স্টেটসম্যানশিপ যাকে আমরা বলি, তারা কিন্তু ওইভাবেই কাজ করেছেন। তো আমার মনে হয় যে এই বিষয়টির মধ্যে প্রধানমন্ত্রীর একটি উদারতা প্রকাশ পেয়েছে। একই সঙ্গে তার যে সত্য কথনের যে নির্ভীকভাবে তিনি সবসময় বলে যান, খোলামেলা কথা বলেন, এবং তিনি স্যার ছাত্রলীগকে অনেকটা উন্নত করেছেন, যে আমি যেটার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারি সেখানে তোমরা আসছো, এবং তোমাদের সামনে আগামী দিনে ছাত্রলীগের যারা নবীন নেতৃত্ব আসবে তাদের অনেক অনেক বড় দায়িত্ব। আগামী দিনের নেতৃত্ব, দেশের নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে, সেভাবে তৈরি হতে হবে। এবং তিনি কথাগুলো বলেছেনও যে ওই ভালো ছাত্র হওয়া দরকার, এবং তিনি বলছেন যে কোনো রকমের বদনাম করা যাবে না, এবং আমাদেরকে দেশের জন্য, এই জাতির জন্য ভাবতে হবে, আগামী দিনের একটা ভবিষ্যৎ
নির্মাণ করার জন্য নিজেকে তৈরি করতে হবে। আমি মনে করি যে এই কথাগুলো অত্যন্ত প্রেরণাদায়ক। স্যার এখানে একটু যোগ করি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন, ছাত্রলীগের মতিঝিলে একটা সমাবেশ হয়েছিল, বিশাল সমাবেশ, আপনি নিশ্চয়ই মনে আছে। সেই সমাবেশে উনি প্রথম তাগিদ দিলেন, তার আগে বহুবার বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে খাতা কলম দিয়েছেন ছাত্রদের হাতে তুলে, ছাত্র নেতাদের হাতে, যে তোমাদেরকে লেখাপড়া করতে হবে। এবং পরবর্তীতে আমি দীর্ঘদিন আওয়ামী লীগ বিট করেছি স্যার, আমি এখন একটি পত্রিকার চিফ রিপোর্টার। পরবর্তীতে উনি যখনই ছাত্রলীগের সঙ্গে বসেছেন লেখাপড়ার জন্য বারবার তাগিদ দিয়েছেন। অবশ্যই ভালো কর্মী হলেই হবে না, ভালো ছাত্রও হতে হবে। আমরা শুনেছি তার মুখে এই কথা, এবং এটাই তো হওয়া উচিত আসলে আজকে ছাত্রলীগের ইয়েতে। যে কথাটি বাহাদুর ব্যাপারী একটু আগে বলছিলেন যে কিছু কিছু বদনামের বিষয়, আমি মনে করি যে ছাত্রলীগের এই ধরনের যেসব বদনাম, তথাকথিত বদনামগুলোর কথা বলা হয়, পাশাপাশি তার যে পজিটিভ কাজগুলো সেগুলো তো বলতে হবে। আমরা 111-এর কথা বাহাদুর ব্যাপারী উনি বলেছেন। আমার আরেকটি ঘটনা মনে পড়ে, আমি যোগ করতে চাই যে এই যে 5ই মের হেফাজত যখন মতিঝিলে অবস্থান নিল এবং সেখান থেকে তারা সমানে যখন এই কোরআন শরীফ পড়াচ্ছিল, ধর্মীয় বইগুলো পড়াচ্ছিল, গাছ কাটছিল, নির্বিচারে ওখানে আগুন জ্বালাচ্ছিল, তাণ্ডব চালাচ্ছিল, এবং তাদের একটা প্ল্যান ছিল যে শাহবাগে গণজাগরণ মঞ্চ এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি গণতান্ত্রিক চেতনার সূতিকাগার, যেখানে স্বাধীনতার মানে স্পৃহা প্রথম জাগ্রত হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে নেতৃত্ব দিয়েছে নতুন জাতি, নতুন দেশ, নতুন রাষ্ট্র গঠনের নেতৃত্বে ছিল, তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করতে হবে। বাংলাদেশের প্রগতির শিখা যেখানে প্রথম মানে প্রজ্বলিত হয় সেই জায়গাতে আক্রমণ করতে হবে। এবং এটি আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছিলাম, এবং আমার মনে আছে যে একটি আতঙ্ক অনেকের মধ্যে গ্রাস করছিল যে এত হাজার হাজার লক্ষ মানুষ তারা যদি এখানে আসে কি হতে পারে। আমরা দেখেছি যে ছাত্রলীগের এই অকুতোভয় ছেলে মেয়েগুলো এই সরোয়ার্দী উদ্যানের মাঝ দিয়ে তারা খালি হাতে তারা ওদিকে প্রতিহত করার জন্য হাজারে হাজারে তারা যাচ্ছিল, এবং এই যে একটি তাদের যে ইয়েটা ছিল, হুমকি আস্ফালন ছিল যে তারা অপরাজেয় বাংলাকে ভেঙে ফেলবে, এটি নাকি মূর্তি এবং এটি নাকি শিরক, অতএব এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে অপরাজেয় বাংলা ভাঙবে, চারুকলা অনুষদ তারা গুড়িয়ে দেবে, এখানে সব ওই শিরকি কাজকর্ম হয়, এইভাবে তারা বলছিল যে তারা ধর্মের সঙ্গে তথাকথিত বিরোধ সেগুলো। তো আমরা দেখেছি যে এই যে একটা বলিষ্ঠ অবস্থান, এবং সেই বলিষ্ঠ অবস্থানের পরে দেখা গেল যে সাধারণ ছাত্ররাও তখন এদের সাথে এই সরোয়ার্দী উদ্যানে তারা গিয়ে ওখানে সংঘর্ষে লিপ্ত হলো এবং এদেরকে তাড়িয়ে দিল যারা এইদিকে এসেছিল। আমি মনে করি যে ছাত্রলীগের এই যে ভূমিকাগুলো এগুলো খুবই চমৎকার। নেপালে ভূমিকম্পের কথাটা আমার মনে পড়ে, টিএসসিতে তারা কিভাবে এবং প্রথম তারা সেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছিল, পাঠাচ্ছিল। আগামী দিনের ছাত্রলীগকে আমি দেখি যে আগামী দিনের যারা নাকি আমাদেরকে দেশকে চালাবেন, আমাদের প্রজন্ম, আমরা তো মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা তো অবসর নেব কিছুদিন পর, কিন্তু নতুন যে নেতৃত্ব আসবে তারা তো এইসব সংগঠনগুলো থেকে আসবে, এবং ছাত্রলীগকে সেইভাবে তৈরি হতে হবে। যেই প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেই প্রজন্ম ছাত্রলীগকে তৈরি করতে হবে, স্টেটসম্যানদের তৈরি করতে হবে। আপনি কেমন নেতৃত্ব আশা করছেন সাবেক একজন সভাপতি হিসেবে? আরেকটি বিষয় আমি একটু যোগ করতে চাই, এক সময় ছাত্রলীগের কিন্তু ক্লাস কমিটি ছিল স্কুলগুলোতে, এই যে নতুন যে নেতৃত্ব আসবে, আপনি কি ক্লাস কমিটি বিভিন্ন স্কুলে এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো ভাবনা আছে? না, ছাত্রলীগ কিন্তু যারা আছে তাদের ভাবনা কিন্তু খুবই সময়োপযোগী এবং আগানো। আজকে ছাত্রলীগের সভাপতি তার বক্তৃতায় যে ভিজুয়ালাইজ করেছে বাংলাদেশ এবং তার উন্নয়ন এবং অগ্রগতিকে, সেটা যদি লক্ষ্য করি তাদের কথায় আসতেছে, ছাত্রলীগ বলতেছে এই বাংলা ভাষাই পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে যাতে তারা বাংলাদেশে এসে কাজ করে। যেমন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলা ছাত্রলীগের অভিভাবক আমরা বলি, তিনি বলতেছেন যে বঙ্গবন্ধু বলেছেন প্রাচ্যের সুইজারল্যান্ড হলো বাংলাদেশ। সেই সুইজারল্যান্ড তৈরি করতে হলে এই জনপদের মানুষকেই কিন্তু বাংলার মানুষকেই ক্যাপাবিলিটি, তার পোটেনশিয়ালিটি এবং যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করতে হলে ছাত্রলীগকে এই দায়িত্ব নিতে হবে, মানে ছাত্র সমাজকে। ছাত্রলীগ সেই জায়গাটা ধরে নিয়েছে। তো এই নেতৃত্ব হবে সেই রকম নেতৃত্ব, ত্যাগী, মেধাবী, ছাত্র এবং সময়কে বোঝে,
দেশকে বোঝে এবং বিশ্ব বাস্তবতাকে সামনে এনে তারা কাজ করতে পারবে। সেই রকম নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগে মনে করেন সারা বাংলাদেশতে যদি আমরা হিসাব করি তাহলে 500 ছেলে মেয়ে বর্তমানে আছে যারা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হতে পারে। এর মধ্য থেকে আমাদের নেতৃত্ব নির্বাচন। গত কিছুদিন যাবত আমরা কিন্তু একটা ধারা দেখতে পাচ্ছি যে একেবারেই যারা নিয়মিত ছাত্র তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সে কাজটি করছেন। এখানে নিয়মিত ছাত্র, এখানে ছাত্রের 3টি ডেফিনিশন আছে। এক হলো নিয়মিত ছাত্র, উত্তীর্ণ ছাত্র, অবতীর্ণ ছাত্র। এই 3 ক্যাটাগরির মধ্যেই আমাদের বয়সসীমার মধ্যেই এই নেতৃত্ব থাকবে। এই নেতৃত্বর অনেকগুলো চ্যালেঞ্জ। এই ধারাটি কিন্তু শেখ হাসিনাই শুরু করেছে, আপা শুরু করেছে। আমাদের ছাত্রলীগ 27 বছর কিন্তু আমার নেত্রী করেন। কি কারণে? বয়স হয়ে গেলে এক ধরনের ব্যাপার থাকে, 27 বছরের মধ্যে নেতৃত্ব নির্বাচনের মধ্যে দিয়ে তারা ছাত্র থাকে, ছাত্রদের সাথে সংযোগ থাকে এবং এই সংযুক্তি তাদের লিডারশিপকে আরো সুন্দর করে সময়ের সাথে চলে। আর আমরা একটু 2 বছর বাড়িয়েছি গ্রেস, এটা আপনি জানেন 13 সাল খারাপ ছিল, 14 সাল খারাপ ছিল, সেই জায়গাগুলোকে আমরা কনসিডার করেছি নেতৃত্বের ব্যাপারে। এই নেতৃত্বের সামনে যে চ্যালেঞ্জ, বাংলাদেশে কিন্তু বড় চ্যালেঞ্জ আমাদের নেতৃবৃন্দের বক্তৃতায় এসেছে জামাত শিবির, বিএনপির যে নৈরাজ্যজনক কর্মকাণ্ড, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং শান্তি স্বস্তি নষ্ট করার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে শান্তিতে রূপান্তরিত। স্যার যে কথা বললেন, হেফাজতের যেদিন এই ন্যাক্কারজনক ঘটনা, সেটি ছাত্রলীগই প্রথম প্রতিবাদ করেছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফলে আগামী দিনে এই আন্দোলনটা করার পাশাপাশি তাদের আরেকটি আন্দোলন, সেটি হলো ওই ডাকসু, ইকসু, চাকসু, রাকসু সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র সংসদ নির্বাচন করার মধ্য দিয়ে আপনি যে ক্লাস কমিটি, সেখানে তো ক্লাসেরও স্যার একটা সংসদ আছে, সেইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। সেটি হলে কি দাঁড়াচ্ছে? মানসম্মত ছাত্র সমাজ তৈরির মধ্য দিয়ে বিশ্ব বাস্তবতায় বিশ্বমানের যে মানসম্মত ছাত্র এবং ছাত্র রাজনীতি আমরা পাবো, সেই রকম নেতৃত্ব আসবে। এবং এটি বাংলাদেশের জন্য এখন বেশি দ্রুত হয়ে গেছে এই কারণে বাংলাদেশ খুব স্পিডে চলছে, সেই সাথে সাথে ছাত্রও স্পিডে চলছে। আপাতত বললেনই আজকে কি বললেন যে আমরা বাংলাদেশ যেহেতু ক্রিকেটে ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সে কিভাবে লিখে নিম্ন, সে তো উচ্চ আবার হ্যাঁ উপরে উঠবেই। এটা একটি বড় ব্যাপার। নেতা শুধু নেতাই না, আমাদের নেতা শেখ হাসিনা কি সে নেতার মধ্যে আছে? অবশ্যই নেই। বাংলাদেশের দিকে তাকালে, রাজনীতির দিকে তাকালে, রাজনৈতিক প্রাতিষ্ঠানিক রূপের দিকে তাকালে আমরা কি দেখি? আমাদের নেতা শেখ হাসিনা শুধু নেতাই না, তিনি একটি কনসেপ্টে দাঁড়িয়ে গেছেন। আর যদি আমরা সেই কনসেপ্টে ট্রান্সমিট করি তাহলে বাংলাদেশের নামও কিন্তু তাই হয় স্যার। অবশ্যই নেত্রী যদি কনসেপ্ট হয় তাহলে বাংলাদেশের নাম শেখ হাসিনা, এরকম হতে পারে। তো বাংলাদেশ এবং এই জনপদ কি? জনপদ সৌম্য এবং শান্তির দেশ। এখানে শান্তি বিরাজ করলেই আপনার আমার চিন্তার ফসলটা আরো স্ট্রং হয়, আমাদের মাথা শক্তিশালী হয়। আমরা শুরুতেই আলাপ করছিলাম যে প্রতিনিয়তই চেষ্টা হচ্ছে আমাদের মাথাটা কেটে দিতে। কোথায়? আমরা অন্য জায়গায় এম্পাওয়ার্ড করতে চেষ্টা করছি। রাজনীতি হলো সে মাথা। আমাদের পার্টি এবং ছাত্রলীগ সেই রাজনৈতিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা যখন শক্তিশালী হবে তখন বাংলাদেশের সকল রাজনৈতিক ইনস্টিটিউশন শক্তিশালী হবে। এই শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে আপনি, আমি এবং জাতি, এই জনপদ কি পাবে? জনপদ পাবে প্রাচ্যের সুইজারল্যান্ড, আমরা পাবো সমৃদ্ধশালী বাংলাদেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, শিল্প সাহিত্য সাংস্কৃতিক অর্থনৈতিক একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। সেই জায়গাটাই কিন্তু আমরা তৈরি করতে চাই। আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করি? যারা বাংলাদেশের কনসেপ্টের বিরোধিতা করে। ছাত্রলীগ কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ছাত্রলীগ কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? যারা বাঙালির চেতনাকে ধ্বংস করতে চায়। এই কারণে ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগের অবস্থান, ছাত্রলীগের কর্মকাণ্ড বাংলাদেশে অপরিহার্য হয়ে পড়েছে, যেটি রাজনৈতিক প্রয়োজনের কারণে হয়। স্যার, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে গতকাল বিএনপি চেয়ারপারসন বলেছেন যে তত্ত্বাবধায়ক না, অন্য যে কোনো নামে যে কোনো ফরম্যাটে নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন তিনি একটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকালে। কি মনে হচ্ছে? উনি তো বলেছিলেন যে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না। ওই জায়গা থেকে কি উনি সরে এলেন না স্যার? আমার মন্তব্য দুটো। প্রথম হচ্ছে যে আমি মনে করি যে এটি একটি রাজনৈতিক বক্তব্য। তিনি রাজনীতির যেই জায়গাতে গেছেন এখন, দেউলিয়াপনার একটি চূড়ান্ত অবস্থায়, সেখানে ওনাকে কিছু কিছু কথা বলতে হবে লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য, মিডিয়ার মনোযোগ আকর্ষণ করার জন্য। আমি কিছুতেই মেনে নিতে পারি না যে এই নির্বাচনের ব্যাপারটিকে নিয়ে 94 জন মানুষ এই সম্প্রতি মারা গেল, জীবন্ত কতগুলো মানুষকে পুড়িয়ে মারা হলো, এবং সেখানে এই পেট্রোল বোমার আতঙ্ক। এই পেট্রোল বোমা আমাদের প্রজন্ম যখন মুক্তিযুদ্ধ করে, মুক্তিযোদ্ধারাও তো পেট্রোল বোমা ব্যবহার করেনি কখনোই, কোনো সিভিলিয়ানের উপরে, এই প্রথম এবং কোনো সিভিলিয়ানের উপরে পেট্রোল বোমা
1971 সালেও মুক্তিযোদ্ধারা ব্যবহার করেনি। অথচ দেখুন লঞ্চে, বাসে, ট্রেনটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল, ভয়ানক লাইন লাইনগুলো তুলে ফেলা। এতগুলো নিরীহ মানুষ ট্রেনের উপরে যায়, একটুকু চিন্তা করা হলো না যে এই নিরীহ মানুষগুলো কি দোষ করেছে? সেখানে তো শুধু আওয়ামী লীগের না, সেখানে তো বিএনপির লোকও ছিল। যাত্রী কি শুধু আওয়ামী লীগের? বিএনপির লোক কি ট্রেনে ওঠে না? তো এই যে দেশের মানুষের কথা চিন্তা না করে যে কাজগুলো করা হলো, এতগুলো গাছ কাটা হলো, এবং সেই দীর্ঘ 3 মাস, আমার তো মনে হয় ওনার অবরোধ বোধহয় এখনো আছে, কারণ এখনো তো তিনি প্রত্যাহার করেননি, বোধহয় এখনো চলছে। তো এই যে কাজগুলো, জনবিচ্ছিন্নতা, এই জনবিচ্ছিন্নতার বিষয়টা আমি মনে করি যে খালেদা জিয়া এখান থেকে কিছুতেই এই দাগ উনি মুছতে পারবেন না। নির্বাচনের বিষয় যদি আসে, নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করব সবসময়। আমরা চাই না যে কোনো অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসুক, এবং যদি আসে তাহলে আজকের যে আমাদের এই অর্জনগুলো, একটা সময়ে যেটি আজকেও আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে শুনেছি যে 785 কোটি টাকা ছিল একটা বাংলাদেশের বাজেট এক সময়ে, সেই বাংলাদেশ আজকে 2,75,000 কোটি টাকার বাজেট করছে। আমাদের $25 বিলিয়ন রিজার্ভ তৈরি হয়েছে। আমাদের এই গরিব মানুষগুলো বিদেশে যায়, বিভিন্ন জায়গায় তারা কাজ করে, শারীরিক শ্রম দেয়, এবং শুধুমাত্র শারীরিক শ্রম, এই শারীরিক শ্রমের মাধ্যমে গরিব মানুষগুলো $15 বিলিয়ন আমাদেরকে এখানে পাঠাচ্ছে। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি, আমরা 2021-এর মধ্যে মধ্যম আয়ের দেশে যাব। আমাদের ওষুধ শিল্প আজকে আমেরিকার মতো সবচেয়ে মোস্ট রেগুলেটেড মার্কেটেও তারা স্বীকৃতি পাচ্ছে। আপনি জানেন যে আমাদের বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা তারা এফডিএর অনুমোদন পেয়েছে। এই যে অগ্রগতিগুলো সর্বদিকে, ক্রিকেট থেকে অবকাঠামোর ক্ষেত্রে বিশ্বব্যাংক আমাদেরকে বলছে টাকা দেবে না। এই বিশ্বব্যাংক, কানাডার আদালত যখন বলল যে প্রমাণ দাও, দুর্নীতির প্রমাণ, বিশ্বব্যাংক এখন পালিয়ে বেড়াচ্ছে, এখন আত্মরক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এখন তারা বলছে যে আমরা প্রমাণ দিতে পারবো না, কারণ আমরা ইমিউনিটিতে আছি। অথচ বিশ্বব্যাংক তো সেই ইমিউনিটি নিজেই ধ্বংস করেছে এই ধরনের কার্যকলাপের মধ্যে গিয়ে। তো এইভাবে বাংলাদেশ যখন নাকি এগিয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করুন যে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা অগ্রগতির, অর্থনৈতিক উন্নয়নের একটা চেতনা, তার একটা চোখে মুখে একটা কিন্তু প্রকাশ আমরা দেখতে পাই। সেখানে আবার আজকে ওই নির্বাচনের কথাটা আনা হচ্ছে, এবং এখন সেই ওই দুঃসময়, যে দুঃসময় আমরা 2013-তে পার হয়ে এসেছি, 2014-তে পার হয়েছি, 2015-র সেই 3টি মাস আমাদের কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। তিনি আবার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চান। এটি আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না কিছুতেই। আর এই তত্ত্বাবধায়কের ব্যাপার বা নিরপেক্ষের কথাটা বলা হচ্ছে, উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুই মানবেন না বলছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সরকারের শেষ দিকে এসে তিনি বললেন যে আসেন আমরা দুই পক্ষ মিলে আমরা বসি, কথা বলি। তিনি কথা বললেন না। তারপরে উনি একতরফাভাবেই শেখ হাসিনা উনি বললেন যে আপনাদের এখান থেকেও মন্ত্রী থাকুক, আমাদের এখান থেকেও থাকুক, আমরা সব দলের সমন্বয়ে একটা মন্ত্রী পরিষদ হোক, যেই মন্ত্রী পরিষদ নির্বাচন কন্ডাক্ট করবে, তার মানে কি নিরপেক্ষ একটি মন্ত্রী সভা, সেখানেও তিনি রাজি হননি। আজকে যদি উনি এই কথাই বলবেন, তখন তিনি রাজি হলেন না কেন? আমার মনে হয় যে এগুলো সিম্পলি রাজনৈতিক কতগুলো চমক। আমি এই বিষয়ে খুব সংক্ষেপে আপনার একটু স্যারের সাথে আমি শুধু অ্যাড করতে চাই, রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশ এবং জাতির কল্যাণ এবং জনপদের সাথে সাথে বিশ্ব বাস্তবতায় বাংলাদেশকে সেই জায়গায় তুলে। বিএনপির রাজনীতি কি তাই? বিএনপির সাথে জামাত শিবিরের কি তাই? অবশ্যই না। আর যদি বিএনপি ক্ষমতায় থাকতো, বাংলা ভাই 460 জায়গায় বোমা, মন্দিরে বিভিন্ন জায়গায় বোমা, তাহলে কি হতে পারতো বাংলাদেশ? যে শান্তির কথা বললাম, অশান্তিতে পরিণত হতো। হয়তো বিএনপি রূপান্তরিত আইএসআই, আর জামাত তালেবানে রূপান্তরিত। তো বাংলাদেশের মানুষ তালেবান দেখতে চায় না, আর এই সন্ত্রাসীদের দেখতে চায় না। যে কথা আগে বলেছিলাম, বাঙালি জাতি সৌম্য এবং শান্তির জাতি। এই জাতিতে কখনোই সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ মানে নাই। 13 সালেও মানে নাই, 14 সালেও মানে নাই, ভবিষ্যতেও মানবে না। ম্যাডাম খালেদা যে কি করবে সে চিন্তা করে, সে রাজনীতিতে থাকবে কি থাকবে না, রাজনীতি প্রসেসে থাকবে কিনা, সেটি তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ এখন আলোচনা করলেই একটি নেগেটিভ আলোচনায় যাবে। এর সাথে যুক্ত করতে চাই, বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন তার কত দূর শক্তিশালী ছিল। একসময় আমরা যখন বলতাম, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলতো, তখন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ছিলেন,
তাকে দেশপ্রেমিক বলায় অনেকে তির্যকভাবে কথা বলেছে। আমরা এও জানি একটি প্রতিষ্ঠান থেকে 12,641টি ইমেইল করা হয়েছিল যাতে এই প্রজেক্টে ফান্ড করা যায়। আপনিই বলেছেন সমপরিমাণ টাকা বিশ্বব্যাংক নাকে খত দিয়ে বাংলাদেশে দিতে, আর বাংলাদেশ বলেছে আপনার টাকা লাগবে না, তোমার টাকা লাগবে না, আমার টাকায় আমরা করব। তাই হচ্ছে, ভবিষ্যতে তাই হবে। বাংলাদেশ আর সেই জায়গায় নাই। তবে তারা বুঝতে পারে নাই, ওই রকম অনেক আছে, তাদের আমরা বলি বিভিন্ন ভাষায় সুশীল, যারা বাংলাদেশের অগ্রগতিকে পিছনের দিকে ঠেলতে চায়। বাংলাদেশের অগ্রগতি দেখলে, শেখ হাসিনার অগ্রগতিকে দেখলে পিছনের দিকে, সেই সুশীল আমাদের দরকার নেই। সেই সুশীল দরকার যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে থাকবে, তাদের আমাদের দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। নিরাপদে থাকবেন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শুধু গন্ধ থাকতে হবে, তাকে স্বাধীনতার পক্ষে সরাসরি সরব শক্তি হওয়ার দরকার নেই, তারা থাকতে পারবে না। এটা হচ্ছে হাওয়া বহন বিএনপির সময়, জামাতের সময়কার অবস্থা। কিন্তু মানে আওয়ামী লীগের সঙ্গে সামান্যতম কোনো সংযোগ আছে, সংযোগ থাকলেই তারা থাকতে পারবে না। কিন্তু দেশ গঠন করার জন্য অবশ্যই